আজ 23শে জানুয়ারি 2023, নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবসের শ্রদ্ধার্ঘ। নেতাজি মানে দিল্লি চলো, আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হ্যারো চারিধারে বাড়িধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা গভীর অরণ্য ঘন ঘোর অন্ধকার, চারদিক অস্বচ্ছ, সেই গহন রাত্রিবেলায় অনির্দিষ্ট পথের অভিযাত্রীর পণ জীবন, অন্তরের গভীরে প্রতিষ্ঠিত ভক্তির বিমূর্ত রূপ, আদর্শকে রূপায়িত করতে হবে যে কোনো কিছুর মূল্যে। এই অনির্দিষ্ট পথের অভিযাত্রী এক বাঙালি বিপ্লবী মহানায়ক, যিনি আমাদের মনের গভীরে চিরন্তন শ্রদ্ধার স্মরণের আসনে সপ্রতিষ্ঠ, আমাদের চিন্তনে মননে সৃষ্টি করেন নবপ্রেরণার উদ্ভাস, আবার মনে প্রাণে একনিষ্ঠ বাঙালি হয়েও যথার্থ ভারতীয়ত্বের আদর্শে প্রতিরূপ। তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দের ভাব শিষ্য, আমাদের বড় প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলা মায়ের আদরের দুলাল সুভাষ। বাঙালি হিসেবে সুভাষকে দেখতে গেলে বাংলার কথা এসেই যায়। বাংলা ভারতের একটি অঙ্গপ্রদেশ মাত্র, উত্তরে হিমালয় আর দক্ষিণে সমুদ্র ঘেরা মেখলা আর সুন্দরবনের আরণ্য অঞ্চল। ভারতবর্ষের অন্য প্রদেশ থেকে স্বতন্ত্র ভূমিয়ে, অথচ জাতীয়ত্বে ভারতীয় সে পূর্ণভাবে। এই বাঙালি জাতি স্বাতন্ত্র্য বজায় রেখেছে ধর্মীয় চিন্তাধারায়, জাতি বিন্যাসে, সমাজ গঠনে এবং সংস্কৃতির সক্রিয়তায়, রক্তে ও ভাষায়। আদিম বাঙালি জাতি মুখ্যত অনার্য ছিল। ফলে সেই প্রাচীন কাল থেকেই বাঙালির রাষ্ট্রীয় চেতনায় একটি বিপ্লবী ভাব বিকশিত হয়ে উঠেছে। এমন স্বতন্ত্র বিপ্লবী চিন্তাধারার পথ ধরেই আমরা সাক্ষাৎ পাই সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষের। পরাধীন ভারতকে মুক্ত করার জন্যে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ইংরেজের অধীনে চাকরি গ্রহণ না করে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় সক্রিয়ভাবে কংগ্রেসে যোগদান করলেন, সংগঠিত করলেন যুবশক্তিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে। কিন্তু নীতিগতভাবে কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মতের মেল না হওয়ায় দলত্যাগ করে তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক। কিন্তু তাতেও তিনি যেন পথটি ঠিক খুঁজে পেলেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তখন। হিটলারের জার্মানির নেতৃত্বে জাপান এবং ইটালির সহযোগী অক্ষশক্তি ব্রিটিশ ও আমেরিকার মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ায় সুভাষচন্দ্র পরিকল্পনা করলেন দেশত্যাগের এবং দেশের বাইরে থেকে ব্রিটিশ ভারতকে আক্রমণের। তাই একদিন জার্মানিতে পাড়ি দিলেন, সেখান থেকে গেলেন জাপান এবং জাপান থেকে সিঙ্গাপুর এবং বার্মায় বসবাসকারী ভারতীয় এবং জাপানিদের হাতে বন্দী ভারতীয় সৈনিকদের নিয়ে গঠিত আজাদ হিন্দ ফৌজ বিপ্লবী রাসবিহারী বসু অর্পণ করলেন যুবক সুভাষের হাতে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ করলেন তিনি। একটা অদ্ভুত সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি হলো অজ্ঞাতসারেই। একাত্মতার শপথ নিলেন সকলে। আজ আর প্রশ্ন নয়, হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা। তাই শপথ নিলাম
দিল্লি চলো, চলো দিল্লি, দিল্লির পথই মুক্তির পথ, দিল্লির পথই মোক্ষের পথ। দিল্লি কিসের প্রতীক সে? দিল্লি একক জাতিসত্তার, জাতীয় ঐক্যের, জাতীয় সংহতির প্রতীক। শুধু আর্য অনার্য দ্রাবিড় চীনে নয়, সখুন্দল পাঠান মোগলে লীন হয়ে যাওয়া সমগ্র ভারতবাসীর মিলনস্থল যে দিল্লি। তার জন্যে যে প্রথমে চাই রাজনৈতিক স্বাধীনতা, সমস্ত সংকীর্ণতা, কুসংস্কার আর সংশয় থেকে মুক্তি। আমরা যে বর্ণহীন শ্রেণীহীন সমাজ গড়ে তুলব অবশ্যই, জাতীয় ঐক্য আর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সুভাষচন্দ্র তার অনুগত স্বাধীনতা সংগ্রামী সৈনিকদের মনই শুধু জয় করলেন না, সম্ভ্রম সৃষ্টি করে তাকে দূর থেকে দেখতে লাগলেন তাঁরা। উপরন্তু তাঁরা তাঁকে অতি আদরে ভালোবেসে নেতাজি বলে ডাকতে লাগলেন। এ ডাক যে অন্তরের গভীরতম প্রদেশ থেকে উঠে আসা। তাই তো দেখি যুদ্ধক্ষেত্রে কঠিন মুহূর্তে সকলের জন্য সমান বরাদ্দ আধখানা রুটির অতিরিক্ত একটি টুকরোও তিনি গ্রহণ করেননি। এত বড় মহান দেশপ্রেমিক পৃথিবীর স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সত্যিই বিরল। নতুবা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু প্রমুখ প্রধান দেশনেতাদের সঙ্গে রাজনৈতিক মতদ্বৈধতা সত্ত্বেও তাঁর তৈরি সৈন্যবাহিনীর নাম রাখলেন গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড, মৌলানা আবুল কালাম আজাদের নামে। এই কম উদারতা? শুধু তাই নয়, ওই সুদূর সিঙ্গাপুর থেকে স্বাধীন বেতারে তাঁদের আহ্বান জানালেন ভারতের অভ্যন্তরে সংগ্রামকে তীব্রতর করে তুলতে। তার গভীর বিশ্বাস এবং প্রত্যয়, বাইরে থেকে তিনি এই আক্রমণ করলে একই সঙ্গে ইংরেজির এত বছরের গড়ে তোলা ভারত শাসন আর শোষণের স্বাধীন সৌধ ভেঙে গুড়িয়ে ধুলোয় মিশে যাবে। স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ ভারতীয়দের আঘাতে হিমালয় সদৃশ বাধাও দীর্ণ হতে বাধ্য। তাই তো দীপ্ত ঘোষণা, দিল্লি চলো, লালকেল্লার উত্তুঙ্গ শীর্ষে প্রথিত করো স্বাধীন ভারতের জাতীয় প্রতীক তেরঙ্গা পতাকা। অক্টোবর 23, 1943 ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতাজি। মণিপুরের ইম্ফল থেকে আসামের কোহিমা পর্যন্ত তীব্র বেগে অগ্রসর হলো আজাদ হিন্দ বাহিনী। প্রতিষ্ঠা হলো স্বাধীন আজাদ হিন্দ সরকারের। কিন্তু দুঃখের কথাটা অল্প সময়ের জন্যেই, কেননা মিত্রশক্তির কাছে জাপানের আত্মসমর্পণ নেতাজির স্বপ্নকে ভেঙে দিল। আজাদ হিন্দ বাহিনী স্বাধীনতার সূর্যকে উদিত হতে দেখল না সত্য, কিন্তু তাঁদের আত্মত্যাগ আর অমানসিক দুঃখ যন্ত্রণা সহন তাকে বিফলে গেল। তা কি কখনো হয়? পৃথিবীর স্বাধীনতার ইতিহাসে জাতীয় আর দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তাঁরা, তা অননুকরণীয়। নেতাজি আর তার আজাদ হিন্দ বাহিনীর এই আত্মত্যাগের মহিমা ভারতীয় সেনা এবং নৌবাহিনীতে বিরাট আলোড়নের সৃষ্টি করল। নৌবিদ্রোহ দেখা দিল বোম্বাইতে 1946-এ, ছড়িয়ে পড়ল সারা ভারতে। ব্রিটিশ সাম্রাজ্যের ভিত উঠল নড়ে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই প্রসঙ্গে বললেন, all this opened to the eyes of the British to their perilous situation in India. They realized that they were sitting on the brink of a volcano which might erupt at any moment. This consideration played an important role in their final decision to quit India. না নেতাজি, তোমাকে আমরা ভুলিনি। তুমি চোখের আড়ালে চলে গেলেও তরবারি হাতে অশ্বারোহী তোমার সেই তেজোদ্দীপ্ত মূর্তি চিরজাগরুক লক্ষ কোটি ভারতীয়ের মনে আজও
থাকবে অনন্তকাল। অনির্দেশ্য পথের অভিযাত্রী, তোমাকে স্মরণ করি কবিগুরুর সঙ্গে কণ্ঠ মিলিয়ে। বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ। রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। নিদারুণ দুঃখ রাতে, মৃত্যুঘাতে মানুষ চূর নিল যবে নিজ মর্ত সীমা। তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। হে বীর, তোমার আসন শূন্য আজি, পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। তোমায় শতকোটি প্রণাম। দেবপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যালো 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 হ্যালো। বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার তুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ। রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন।